হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2020 সালে মুক্তিপ্রাপ্ত এ কোয়াইট প্লেস 2 হরর মুভির ভয়ঙ্কর কাহিনীটি। পূর্বেই আমি এ কোয়াইট প্লেস 1 কাহিনীটি আপনাদেরকে বিস্তারিতভাবে শুনিয়েছি, আর এই কাহিনীটি ভালো করে বোঝার জন্য এ কোয়াইট প্লেস সিরিজের ফার্স্ট পার্টের ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়েছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলেই সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় ডে 1 স্ক্রিন দেখিয়ে। এর মানে যেদিন এলিয়েন বা অদ্ভুত প্রজাতির প্রাণীদের আগমন হয় এই পৃথিবীতে। সেই দিন লিকে আমরা একটা লোকাল ফার্মেসিতে দেখতে পাই, যে তখন ফল ও জলের বোতল সংগ্রহ করতে এসেছিল। অপরদিকে সেই সময় ফার্মেসিতে দুইজন প্রবীণ ব্যক্তি মিলে টিভিতে নিউজ দেখছিল। 8.52 প্লাজার মাঝখানে যে ভবন আছে সেখানে ব্লাস্ট হয়েছে। কতজন আহত হয়েছে তা সঠিকভাবে জানা যাচ্ছে না। নিউজ দেখে লি দাঁড়িয়ে পড়ে ও বলে, কি ঘটেছে? উত্তরে প্রবীণ ব্যক্তিটি বলে, শব্দ শুনে আমার মনে হয়। অন্যদিকে এভলিন মার্কাস ও বিউকে সঙ্গে করে নিজের গাড়িতে রওনা দেয়। যাওয়ার সময় একজন পুলিশ অফিসারকে দেখতে পেলে লি জানতে চায় কি হচ্ছে এসব। পুলিশ কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ সেখানে একটা ভয়ঙ্কর দেখতে এলিয়েন ছুটে এসে পুলিশের গাড়িতে আক্রমণ করে দেয়। আসলে সেই সময় পুলিশের গাড়ির সাইরেন অন ছিল, তাই এলিয়েন সেই শব্দকে অনুসরণ করে ওখানে চলে আসে। লি ছুটে এসে গাড়িতে চেপে বসলে রেগান ইশারায় জানতে চায় কি হয়েছে। কানে কম শুনতে পারার কারণে রেগান দেখে শুধু বুঝতে পারছিল শহরের মানুষজন প্যানিকগ্রস্ত হয়ে ছুটে পালাচ্ছে। অপরদিকে তখন এভলিন ভীত বাচ্চাদেরকে শান্ত করাতে যখনই গাড়ির রেডিওটা অন করে দেয়, সঙ্গে সঙ্গে সেই শব্দ শুনে দ্বিতীয় এক এলিয়েন ছুটে তাদের গাড়ির সামনে চলে আসে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরে অ্যাক্সিডেন্ট করে। এদিকে তখন রেগান এলিয়েনকে দেখতে পেয়ে প্যানিকগ্রস্ত। লি যেখানে বসে কাজ করত সেই স্থানে রেগান পৌঁছালে দেখে এলিয়েনের ছিন্ন ভিন্ন শরীরের অংশকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে, যে এলিয়েনদেরকে তারা প্রথম পার্টে মেরে ফেলেছিল। যাই হোক, রেগান সেখান থেকে তার বাবার কম্পাস, রেডিও ও ম্যাপ সংগ্রহ করে চলে যায় দূরের সেই আনাজ গুদামের উপর। যেখানে পৌঁছালে সে দেখতে পায় দূরে কোথাও আগুন জ্বলছে। তাই তারা সেই দিকেই এগোতে থাকে, কারণ সেই স্থানে বেঁচে থাকা মানুষেরাই তখন আগুন জ্বেলে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছিল। এরপর তারা ফার্ম হাউস ছেড়ে রেলওয়ে ট্র্যাক ধরে একটা পরিত্যক্ত কারখানার সামনে গিয়ে পৌঁছায়। এভলিন যখন তার শিশুকে কোলে নিয়ে সেই কারখানার ভাঙা একটা লোহার বেড়া টপকাতে যায়, তখন তার পা একটা ট্র্যাপ লাইনকে স্পর্শ করে, যে ট্র্যাপ লাইন কিছু খালি বোতলগুচ্ছের সঙ্গে যুক্ত ছিল। বোতলের শব্দ হতেই তারা সেখান থেকে ছুটে পালানোর সময় মার্কাসের পা একটা অ্যানিম্যাল ট্র্যাপে আটকা পড়ে। পায়ে ক্ষতের সৃষ্টি হয়ে রক্ত বের হতে থাকে। অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করতে যাবে, তখনই এভলিন মার্কাসের মুখ চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে এভলিনের ছোট শিশুটিও কেঁদে ওঠে। রেগান তখন শিশুটিকে অক্সিজেন মাস্ক পরিয়ে সেই সাউন্ড প্রুফ বক্সের মধ্যে রেখে দেয়। এরপর যখনই সেই অ্যানিম্যাল ট্র্যাপ থেকে মার্কাসের পাটাকে মুক্ত করা হয়, এলিয়েন ছুটে আসে। সঙ্গে সঙ্গে রেগান রেডিও অন করে তার হেয়ারিং ডিভাইসটা কান থেকে খুলে নিয়ে মাইক্রোফোনের উপর রাখে। অ্যাম্প্লিফায়ার যুক্ত হতেই এক তীব্র শব্দের সৃষ্টি হয়, যা এলিয়েন সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে ওঠে। সেই সুযোগে এভলিন তার শটগান থেকে গুলি ছুঁড়ে এলিয়েনটিকে মেরে ফেলে। তবে এই সকল দৃশ্য তখনও সেই স্নাইপার হাতে মানুষটি গোপনে দেখছিল। এরপর সবাই সেখান থেকে আবারও পালাতে থাকে, কিন্তু শটগানের আওয়াজে আরও একটা এলিয়েন তাদের পিছু নেয়। পালানোর সময় হঠাৎ সেই স্নাইপার হাতে মানুষটি তাদের সামনে চলে আসে ও এভলিনের মুখ চেপে ধরে। তারপর সেই ইশারাতে বলে তাকে অনুসরণ করতে। তখনই দেখা যায় এলিয়েনকে আসতে। সঙ্গে সঙ্গে তারা সকলে মিলে পালিয়ে কারখানার মধ্যে থাকা আন্ডারগ্রাউন্ডের একটা ট্যাঙ্কারের মধ্যে লুকিয়ে পড়ে, যেটা ছিল সম্পূর্ণভাবে এয়ারটাইট, মানে ট্যাঙ্কারের মধ্যেকার শব্দ বাইরে পৌঁছবে না। তবে ট্যাঙ্কারের মধ্যে অক্সিজেন সীমিত ছিল, তাই বেশি সময় পর্যন্ত ট্যাঙ্কারের ভিতরে লুকিয়ে থাকা সম্ভব ছিল না। এরপর আমরা দেখি যে লোকটি তাদেরকে বাঁচালো সে নিজের মুখের মাস্কটা খোলে। তখনই এভলিন চিনতে পারে লোকটি হলো অ্যামিট, যে লিয়ের বন্ধু ছিল, যাকে আমরা কাহিনীর শুরুতে বেসবল ম্যাচ চলাকালীন সময় দেখেছিলাম। যাই হোক, অল্প সময় পর এলিয়েন সেখান থেকে চলে যায়।
তখন সবাই বাইরে বেরিয়ে আসে। অ্যামিট একটা অ্যালকোহলের বোতল এভলিনের হাতে দিয়ে বলে মার্কাসের ক্ষতস্থানটা পরিষ্কার করে দিতে, যাতে সেই ক্ষতস্থানে কোনো ইনফেকশন না হয়। এভলিন মার্কাসের ক্ষতস্থান ধুয়ে তার ট্রিটমেন্ট করতে থাকে। রেগান মার্কাসের কানে হেডফোন লাগিয়ে দিয়ে রেডিওতে গান শুনতে বলে, যাতে সে তার যন্ত্রণাকে কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারে। এরপর অ্যামিট একটা দুঃখজনক সংবাদ দেয়। সে বলে তার ছেলে হ্যারি মারা গেছে। স্ত্রী এলিয়েনের দ্বারা আহত হয়ে অসুস্থ হয়। তখন সে তার স্ত্রীকে যথাসম্ভব চেষ্টা করেছিল বাড়িতে লুকিয়ে রাখার, কিন্তু তার যন্ত্রণা একসময় বেড়ে গেলে সে তখন চিৎকার করা শুরু করে। তখন অ্যামিট তার স্ত্রীকে নিয়ে এখানে এসে আশ্রয় নেয়, কিন্তু সে বেশি দিন বাঁচেনি। এরপর এভলিন প্রশ্ন করে জানতে চায়, রাতের পর রাত আমরা আগুন জেলে তোমাদের সন্ধান করেছি, তুমি কি সেই আগুনের শিখা দেখতে পাওনি? উত্তরে অ্যামিট বলে, আমি দেখেছি লিকে আগুন জ্বালতে। এভলিন বলে, তাহলে কখনো আমাদেরকে সাহায্য করতে আসার কথা ভাবনি কেন? অ্যামিট বলে, যারা প্রাণে বেঁচে ছিল তারা যে কিসে পরিণত হয়েছিল তা তুমি চিন্তা করতে পারবে না। তবে আমি জানতাম এদেরকে আর বাঁচিয়ে লাভ নেই। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গেও হয়তো এমনটাই হয়েছে, তাই আর বাঁচাতে যায়নি। এমন সময় মার্কাস একটা রেডিও চ্যানেল খুঁজে পায়, যেখানে একটা গান বাজছিল। গানটি ছিল বিয়ন্ড দ্য সি, যে গানটা এর আগে তার বাবা প্রায়ই শুনত। অ্যামিট তখন বলে এটা সেই গান যা গত 4 মাস ধরে একটানা বেজে চলেছে ওই চ্যানেলে। সেই কথা শুনে রেগান একটু আশার আলো খুঁজে পায়। সে মনে করে ওই গানটি কোনো সিগন্যাল বা কোড ওয়ার্ড। নিশ্চয়ই কেউ তো আছে যে বারবার একই গান টেলিকাস্ট করছে। কিন্তু অ্যামিট এই বিষয়টাকে মানতে চায় না। তার মতে এটা কোনো যান্ত্রিক ত্রুটি, সেই কারণেই একই গান বারবার বাজছে। কেউ আর বেঁচে নেই, সব কিছু শেষ হয়ে গেছে। এরপর অ্যামিট চলে গেলে রেগান মার্কাসকে তার বাবা মানে লিয়ের তৈরি করা ম্যাপ দেখায়। ও সেই রেডিও স্টেশন সম্পর্কে পরীক্ষা করে জানায় সেই ব্রডকাস্টিংটি কোথা থেকে হচ্ছে, অর্থাৎ কোথা থেকে সেই রেডিও চ্যানেলটিকে অপারেট করা হচ্ছে। সে তখন ম্যাপের মধ্যে একটা দ্বীপ খুঁজে পায়, আর সে মনে করে যে সেই দ্বীপ থেকেই এই রেডিও স্টেশনটিকে অপারেট করা হচ্ছে। এরপর রেগান সেখানে যেতে চায়, কিন্তু মার্কাস তাকে বাধা দেয়। তাই রেগান সকাল সকাল কাউকে কিছু না বলেই তার শটগান ও রেডিও সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর তার মা এভলিন যখন বিষয়টা জানতে পারে, তখন সে অ্যামিটকে অনুরোধ করে বলে যাতে সে তার মেয়েকে বাঁচিয়ে ফিরিয়ে আনে, কারণ সে তার মেয়েকে হারাতে চায় না। অ্যামিট যেতে রাজি হয়ে যায়। অপরদিকে তখন রেগান ধরে কিছুটা হাঁটতেই সে একটা খোলা স্থানে ট্রেনের কামরা দেখতে পায়। সেই কামরার মধ্যে অনেক মানুষের মৃতদেহ পড়েছিল। একসময় সে ওই কামরার মধ্যে একটা ক্যাবিন থেকে ফার্স্ট এড বক্স খুলে নিতে গেলে তখনই সেখানে থাকা একটা ডেড বডি শব্দ করে পড়ে যায়। সেই শব্দ শুনে সেখানে এলিয়েন চলে আসে। রেগান তখন আবারও তার হেয়ারিং ডিভাইসটা রেডিওতে লাগায়। ছড়িয়ে পড়ে, দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। অ্যামিট বলে তার মা তার জন্য চিন্তা করছে, তাই তাকে ফিরে যাওয়া উচিত। কিন্তু রেগান ফিরে যেতে চায় না। সে চাইছিল ওই রেডিও স্টেশন পর্যন্ত যাবে। রেগান এরপর জেদ করতে থাকে। অ্যামিট প্রথমে না মানলেও পরে রেগানের কথা মেনে নেয়। এদিকে তখন এভলিন দেখে তার শিশুর জন্য অক্সিজেন ট্যাঙ্ক খালি হয়ে এসেছে। তাই সে তার শিশুকে মার্কাসের কাছে রেখে অক্সিজেন ট্যাঙ্ক সংগ্রহ করতে যায়। অ্যামিটে রেডিও ও বক্সের মধ্যে থাকা শিশুটিকে নিয়ে ট্যাঙ্কারের মধ্যে প্রবেশ করে লক করে দেয়। তখনই আমরা দেখি একটা এলিয়েন তার পিছু নিয়ে সেখানে পৌঁছে গেছে। অপরদিকে তখন রাত নেমেছে। অ্যামিট রেগানকে সেই দ্বীপটা দেখায় যেখান থেকে রেডিও সিগন্যাল আসছিল। তারা দুজনেই সেখানে পৌঁছানোর জন্য একটা বোট স্ট্যান্ডে আসে। তারা সেখানে একটা বাচ্চা মেয়েকে একলা বসে থাকতে দেখে, যে কাঁদছিল। যখনই তারা মেয়েটির কাছে চলে যায়, সেই দড়িতে টান পড়লেই শব্দের সৃষ্টি হবে, যাতে অ্যামিট পালাতে না পারে। তখনই সেখানে কিছু মানুষ চলে আসে, যারা সেই সিটির ক্রিমিনাল ছিল, যারা তখনও এলিয়েনদের হাত থেকে বেঁচে গিয়েছিল। অ্যামিট হয়তো এদের কথাই বলেছিল, যাদেরকে আর বাঁচানোর প্রয়োজন ছিল না। এরপর তারা রেগানকে সার্চ করতে গেলে তার হেয়ারিং ডিভাইসটাকে কেড়ে নেয়। অপরদিকে তখন এলিয়েন মার্কাসের ট্যাঙ্কের বাইরেই ছিল। সে তখন ফিরেই যাচ্ছিল। এমন সময় তার শরীরের ওজনের চাপে আন্ডারগ্রাউন্ডে প্রবেশের পথ ভেঙে যায়। তাতে জোরে একটা শব্দ হয়, আর সেই শব্দ অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা এভলিন শুনতে পায়। সে ছুটে সেই প্রবেশপথের সামনে চলে আসে ও একটা অক্সিজেন সিলিন্ডার সেখানে রেখে দেয়। এরপর একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে, যাতে আন্ডারগ্রাউন্ড থেকে এলিয়েন বাইরে বেরিয়ে আসে। এদিকে তখন ওই ক্রিমিনাল লোকগুলো রেগানকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন অ্যামিট ইশারায় রেগানকে জলে ঝাঁপিয়ে পড়তে বলে।
সঙ্গে সঙ্গে রেগান জলে ঝাঁপিয়ে পড়ে, আর অ্যামিট তখন তার গলার দড়িটাকে খুলে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে এলিয়েন সেখানে চলে আসে। সুযোগ বুঝে অ্যামিট তাদেরই মধ্যে একজনকে ধরে একটা পোলের সঙ্গে বেঁধে তার পায়ে ছুরিবিদ্ধ করে দেয়। লোকটি চিৎকার করে উঠলে এলিয়েন তাকে মেরে ফেলে ও অ্যামিটের পিছু নেয়। তখন অ্যামিট জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে থাকে। আর এখানেই একটা রহস্য উন্মোচিত হয় যে এলিয়েনরা সাঁতার কাটতে পারত। এভলিনের সামনে একটা এলিয়েন দাঁড়িয়ে আছে। সেই দেখে এভলিন অক্সিজেন সিলিন্ডার লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে একটা বড় বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। কিন্তু সেই এলিয়েন মরে না, কারণ অন হয়ে যায় আর জল পড়তে শুরু করে। আমরা এর আগেও দেখেছিলাম যে জলের শব্দের মাঝে এলিয়েনরা অন্য কোনো শব্দ শুনতে পায় না। সেই কারণে এভলিন জলের শব্দকে ব্যবহার করে আন্ডারগ্রাউন্ডে চলে আসে। ট্যাঙ্কারের ভিতরে থাকা শিশুটির অক্সিজেন তখন শেষ হয়ে গিয়েছিল, তাই মার্কাস ম্যানুয়ালি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে এভলিন সেখানে চলে আসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, যার ফলে শিশুটি প্রাণে বেঁচে যায়। অপরদিকে তখন রেগান ও অ্যামিট বোটে চেপে সেই দ্বীপে পৌঁছে যায়, যেখানে তখনও ওখানকার মানুষেরা 4 সপ্তাহ ধরে সুরক্ষিত অবস্থায় ছিল। সেই দ্বীপের মানুষ তাদেরকে দেখতে পেয়ে অভিনন্দন জানায় ও খাবার খেতে দেয়। এখানে আমরা আরও একটা চরিত্রের সঙ্গে পরিচয় করি, যার নাম কাহিনীতে উল্লেখ নেই, কিন্তু সকলে তাকে ম্যান অন আইল্যান্ড নামেই চিনত। সেই লোকটি অ্যামিটকে বলে, আমিও তোমাদেরই মতন এখানে এসে পৌঁছেছি। যখন এলিয়েনদের আগমন হয় তখন আমি শহরে ছিলাম, সাইরেনের শব্দ শুনেছি। প্রশাসন জানায় যে এলিয়েনরা সাঁতার জানে না। ন্যাশনাল গার্ডকে বলা হলো লোকজনকে নৌকায় তুলতে, যে নৌকাগুলো খালি ছিল। যখন লোকজন জানতে পারল তারা পালিয়ে এই দ্বীপে আসতে পারবে, তখন সকলে একে অপরকে ধাক্কা দিতে থাকে। ঠিক সেই সময় তারা চেঁচামেচি শুরু করলো। সেদিন ডকে 12টা নৌকো সার দিয়ে সাজানো ছিল, কিন্তু শুধু 2টো নৌকোই সেখান থেকে যেতে পারে। এরপর অ্যামিট রেগানের হেয়ারিং ডিভাইসটা সেই লোকটির হাতে দিয়ে বলে, এটা দেওয়ার জন্যই আমাদের এখানে আসা। এটি আপনি রেডিওর মাইক্রোফোনে যুক্ত করে ব্রডকাস্ট করুন। এরপর আমরা দেখি অ্যামিট প্রথমবারের জন্য হ্যাপি হয়েছিল। পরদিন ভোর হলে সে তার স্ত্রী ও ছেলের আত্মার শান্তির জন্য যখনই শ্রদ্ধাঞ্জলি দিতে যায়, তখনই সে ওই বোটটাকে দেখতে পায়, যাতে চেপে তারা দ্বীপে এসেছিল। সেই বোটে এলিয়েন লুকিয়ে থাকার কারণে সেও ওই দ্বীপে চলে আসে। এলিয়েনকে দেখতেই এমিট ছুটে যায় সকলকে সাবধান করতে, কিন্তু সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রেডিও স্টেশনে গাড়ির হর্নের শব্দকে অনুসরণ করে সেই এলিয়েন সেখানে পৌঁছে যায়। সেখানে যেতেই এলিয়েন প্রথমে সেই লোকটিকে টেনে নিয়ে যায়। অ্যামিট ও রেগান রেডিও স্টেশনের মধ্যে লুকিয়ে পড়ে। অপরদিকে তখন এলিয়েন তাদেরকেই খুঁজছিল। এদিকে তখন ট্যাঙ্কারের মধ্যে অক্সিজেন কমে আসায় এভলিন ট্যাঙ্কারের দরজা খুলে দেয় যাতে হাওয়া আসে। সে মনে করে ওখানে এলিয়েন নেই, তাই সে ধীর পায়ে হেঁটে শিশুটির জন্য বেবি ফুড আনতে যায়। কিন্তু এলিয়েন সেখানে লুকিয়েছিল। হালকা শব্দ হতেই সে আক্রমণ করে দেয়। এভলিন আবারও পালিয়ে ট্যাঙ্কারের মধ্যে প্রবেশ করে যায়, কিন্তু এবার দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে। অপরদিকে তখন রেডিও স্টেশনে রেগান নিজেকে লুকাতে গিয়ে রেকর্ডিং রুমে পৌঁছে যায় ও ব্রডকাস্টিং মাইক লাগাতে থাকে। তখনই অ্যামিটের উপর এলিয়েন আক্রমণ করে দেয়। সেই দেখে রেগান তার হিয়ারিং ডিভাইসটা তার সামনে নিয়ে গিয়ে তাকে দূরে সরানোর চেষ্টা করে, সেই সঙ্গে ব্রডকাস্টিং অন করে দেয়। এরপর সে ওই হিয়ারিং ডিভাইসটাকে মাইকের সঙ্গে যুক্ত করে ফুল ভলিউমে বাজাতে থাকে। সঙ্গে সঙ্গে এলিয়েন ছটপট করতে শুরু করে ও তার কানের এক অংশ শক্ত আবরণের বাইরে চলে আসে। যেহেতু রেডিও স্টেশনের ফ্রিকোয়েন্সি লাইভ ছিল, তাই মার্কাসের কাছে থাকা অ্যামিটের রেডিওতেও একই ফ্রিকোয়েন্সি শোনা যায়, যা শুনে ওখানে থাকা এলিয়েন ছটপট করতে থাকে। মার্কাস তখন এলিয়েনের সামনে সেই রেডিওটাকে তুলে ধরে ও তাকে পিছু হটতে বাধ্য করে ও এভলিনের পিস্তল দিয়ে এলিয়েনের মাথায় গুলি করে। অপরদিকে সেই সময় রেগান একটা মাইক স্ট্যান্ড নিয়ে এলিয়েনের উপরে আক্রমণ করে। একসময় সে মাইক স্ট্যান্ডটাকে এলিয়েনের মাথা লক্ষ্য করে বিধিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এই যাত্রায় তারা আবারও প্রাণে বেঁচে যায়। তবে কাহিনীর ধারাবাহিকতা দেখে এটা বোঝা যায় এর 3rd পার্ট আসবে। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য